পিয়ার নিয়ে মতবিরোধী রাজনীতির মাঠে উত্তাপ, আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা বলছে জামায়াত। একই সুর ইসলামী আন্দোলনের জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। পিয়ার সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিয়ার সিস্টেম নির্বাচন চাই। পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়। সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আলোচনার টেবিলে না থাকা ইস্যু নিয়ে মাঠে নামলে তার জবাব মাঠেই দেয়া হবে। গুলশানে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন পেছালে জাতীয় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলেও শঙ্কা এই বিএনপি নেতার। ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে চলমান আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর এর দাবি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। ঘোষিত সময়ে আগামী নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলেও সাফ জানান বিএনপির এই নেতা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও। একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তিসহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসব খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর
পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে। অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধ, রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলো সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নেই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিতে পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাক এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা আমরা একটা উত্তরের দিকে যেতে পারব। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত, আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐকমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বলেন, ভবিষ্যতেও বিচার যেন অব্যাহত থাকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি। এদিন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সর্বশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। তবে এই মামলার তারকা সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান এনসিপি নেতা। বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের পরও বিচার কাজ যেন অব্যাহত থাকে সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিন জবানবন্দি শেষ করেন মাহমুদুর রহমান। সাক্ষ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এদিকে রামপুরায় দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরু হবে কিনা বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে মন্ত্রী, এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে বন উজাড় করে পূর্বাচল তৈরি করেছে রাজুক। একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। তাপমাত্রা বাড়ায় 2024 সালে বাংলাদেশে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বলে উঠে এসেছে এ প্রতিবেদনে।
তীব্র তাপমাত্রায় 2024 সালে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বাংলাদেশে। আর্থিক ক্ষতির পরিমাণ 13 থেকে 17 লাখ ডলার, যা মোট দেশজ উৎপাদনের 0.4 ভাগ। নগরীতে সবুজায়ন কমে যাওয়া ও জীবনযাত্রার কারণে নাজুক অবস্থায় রাজধানী ঢাকার মানুষ। কর্মক্ষমতা কমার পাশাপাশি বেড়েছে অসুস্থতা। তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এভাবে চলতে থাকলে আগামী 25 বছরে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বাধা সৃষ্টি করবে অতি তাপমাত্রা। There is really an economic toll of rising temperature, and the productivity losses that were presented are quite significant. So that has an impact on growth, that has an impact on job creation. প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নগর সৃষ্ট তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, মন্ত্রী এমপিদের স্বার্থ রক্ষা করে পূর্বাচল উত্তরার মতো রাজুকের এরিয়া ভিত্তিক পরিকল্পনা হয়েছে বন উজাড় করে, যা অপূরণীয় ক্ষতি। মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 1980 সালের পর তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি, তবে অনুভূত হয় 4.5 ডিগ্রি সেলসিয়াস। এতে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে দুর্নীতি সহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের জালে সাবেক রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ জমা পড়ে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের মার্চে রাজুক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাস্ট বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানসমূহের তহবিল থেকে 19 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বগি লাইনচ্যুত হয়, এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তো গাড়ি এই 3টে বগি পার হওয়ার পরে পিছন দিকে না হরমরি শব্দ, মানে কাঠমাট ভাঙিয়ে গাড়ি পড়ে গেছে ওইদিকে। লাইনের যে অবস্থা, এটা যে অল্প জোরে যে মানুষ বাঁচে গেছে, এটাই ধন্যবাদ। অনেক সময় স্লিপার আছে, আবার অনেক জায়গায় নেই, পচে গেছে, যার কারণে এই দুর্ঘটনা অনেক প্রায় ঘটে থাকে। দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়া সহ ঢাকার রেল যোগাযোগ। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইনে ক্রসিং এর সময় এ দুর্ঘটনা ঘটে। পদ্মরা কমিউটার ট্রেনটি আমরা পয়েন্ট চেঞ্জ করার পরে যাওয়ার অনুমতি দিই ট্রেনটা পয়েন্ট পার হয়ে ইঞ্জিন এবং 2টা কোচ সহ পার হয়ে যায়। তারপরে পরপর 5টা কোচ ডিরেল হয়ে যায়। বিকেল 5টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে রিলিফ ট্রেন। তদন্ত কমিটি গঠন হয়েছে 4 সদস্য বিশিষ্ট। ওনারা আসতেছেন, ওনারা আসার পরে বোঝা যাবে যে কি কারণে মেনলি দুর্ঘটনা ঘটলো। যে এখানে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আমাদের যে ঘটকা বা একটা বেস তৈরি করতে হয়, বেস তৈরি করতে আমাদের আসলে প্রায় 2 ঘন্টা এক্সট্রা সময় লাগছে, নাহলে এতক্ষণ হয়তো হয়ে যেত। পুরো কাজ হতে এটা সিকোয়েন্সিয়ালি হবে, এটা আমাদের অপারেশনে কোনো এফেক্ট ফেলবে না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।
উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া অন্যদের নিয়োগ বন্ধ সহ 7 দফা দাবিতে গাজীপুর রেল লাইন অবরোধ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। বিকেলে শিববাড়ি এলাকায় রেল লাইনে জড়ো হন তারা, বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। পরে রেলপথ অবরোধ করেন। এতে 1.5 ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে বুধবার গাজীপুর চৌরাস্তা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলীর পদ থেকে 50% পদোন্নতি দিয়ে সহকারী প্রকৌশলী করা, সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীর পদ নির্ধারণ, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার করা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ফেসবুকে পেজ খুলে প্রতারণার ফাঁদ। বিসিএস পরীক্ষার ভুয়া প্রশ্ন দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানায়, প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ব্লক করে দেওয়া হতো ভুক্তভোগীদের। তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণার ফাঁদ। টাকার বিনিময়ে বিক্রি হয় ভুয়া প্রশ্নপত্র। সম্প্রতি এমন অভিযোগের প্রমাণ মিলেছে। প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিকাশে প্রায় 2 লাখ টাকা, 4টি মোবাইল, একটি ল্যাপটপ ও 8টি সিম কার্ড। মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট ইউনিটের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে জানান, জায়েদ খান অল অ্যাডমিন হেল্পার নামে ফেসবুক পেজ থেকে পরীক্ষার্থীদের দেখানো হতো প্রলোভন। প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ভুক্তভোগীদের দেয়া হতো ব্লক করে। তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। দেখা যাচ্ছে প্রতারক চক্র যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। 6 মাস আগে খোলা এই পেজে চলতি 47তম বিসিএস এর প্রশ্ন আসল বলে দাবি করা হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশনের নজরে আসার পর এই বিষয়ে মনিটরিং শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুলিশ জানায়, গ্রেফতার স্বাধীন মিয়া রংপুরের একটি বেসরকারি পলিটেকনিক থেকে পাশ করে বর্তমানে একটি প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির আর কারো ওপর আঘাত আসলে দেশের জনগণ চুপ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর শাহবাগে বিকেলে জুলাই মঞ্চ আয়োজিত জুলাই জনতার সমাবেশে একথা বলেন তিনি। দেশে আরেকটি ১/১১ পরিকল্পনা হচ্ছে জানিয়ে রাশেদ বলেন, নিজেদের মধ্যে বিভক্তি তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। সমাবেশে জুলাই অভ্যুত্থানের নিহতদের পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গণহত্যার বিচার, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ ও নুরুল হক নূরের ওপর হামলার বিচারের দাবি জানান। জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনেই, পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে জ্বালানি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তি অনুসারে আগামী 15 বছর ধাপে ধাপে 1 লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। বর্তমানে প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে তো পিটার হাসকেই কোথায় করে। এর আগে মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে না বলে জানান তিনি।
কম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক হিসাবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই। সার আমদানিতে দুর্নীতির অভিযোগ সরকার খতিয়ে দেখবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, দুইটাই। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে ফুলে ফেপে উঠছে তিস্তা। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 5 জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষক। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে ব্যারেজের জলকপাট। এদিকে রাঙামাটিতে দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী কয়েক হাজার পরিবার। চুয়াডাঙ্গায় পানির তোড়ে ভেঙে গেছে ভৈরব নদীর উপরের একটি ব্রিজ। উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ 5 জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ঝরি নামে কিছু পানি আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাট পেয়েছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরেই খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো জলকপাট। পানি না কমা পর্যন্ত খোলা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ, ভেসে গেছে জাগদেয়া পাট। নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। 2 দিক থেকে ভেঙে 2 দেওয়াল ভেঙে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চলাচলের যে ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। পাট জাগ দেয়া ছিল, এগুলো চলে গেছে অনেকের। আমরা সবাই চাই দ্রুত এই ব্রিজ মেরামত হোক। এদিকে রাঙামাটিতে এখনও পানিবন্দী লংদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও সদরের কয়েক হাজার পরিবার। উজানের ঢলে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বাঁধের 16টি জলকপাট 1 সপ্তাহ ধরেই 2.5 ফুট করে খোলা রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশ প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ফিলিস্তিনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অনেক পরে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে কেউ কারো মুখোমুখি নয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা। আমরা তো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার সিদ্ধান্ত 4 বছর আগে নেওয়া হয়েছে এবং তারপরে এই সরকারের আমলে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটা লেখা উচিত ছিল ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি এই ব্যাপারে। এটা নর্মালি করা স্বাভাবিক ছিল। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ নেতারা গণহত্যায় উস্কানি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। 72 পাতার এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে প্রতিবেদনটিকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এতে এখন পর্যন্ত 41 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য iOS 26 অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। স্থানীয় সময় সোমবার প্রকাশিত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটিকে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেটগুলোর একটি বলা হচ্ছে। নতুন এই অপারেটিং সিস্টেমে যোগ করা হয়েছে আধুনিক লিকুইড গ্লাস ডিজাইন। ফোন অ্যাপে এসেছে নতুন কল স্ক্রিনিং ও হোল্ড অ্যাসিস্ট ফিচার। মেসেজিং সেবায় যুক্ত হয়েছে গ্রুপ পোল, কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং আরও উন্নত ফিল্টারিং ব্যবস্থা। পাশাপাশি রয়েছে অ্যাডাপটিভ পাওয়ার মোড, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। এছাড়া রয়েছে লাইভ ট্রান্সলেশন ব্যবস্থা। তবে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলো কেবল সর্বশেষ মডেলের আইফোনেই পাওয়া যাবে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।